হ্যালো এভরিওয়ান। তো এরপর কিয়ান বলেছে আমার মনে হয় না যে লুনার ডিএনএ ওই বেবিটির সাথে ম্যাচ খাবে, কারণ আমাদের একটি হোয়াইট ক্রোমোজোম লাগবে যাতে করে আমরা ডাইরেক্ট প্রুভ করতে পারবো এটা যে এই বেবিটি ডমশানের। এখানে সে বলে যে অ্যাকচুয়ালি ডমশানের ড্যাড এখনো বেঁচে আছে, সে অনেক বেশি বুড়ো হয়ে গেছে। যদি সে রাজি হয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য তাহলে আমরা এটা প্রুভ করতে পারবো ওই বেবিটি ডমশানের, কারণ ডমশানের কোনো ভাইও ছিল না। এখানে ইয়াও বলে এটার সাথে সাথে আমাদেরকে আর একটি কাজ করতে হবে, জিংয়ের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ বের করতে হবে যাতে করে আমরা জানতে পারবো যে ওখানে মিস্টার ডমশন কতটা আসতো যেত, আর যখন হসপিটালে রুটিন চেকআপের জন্য যেত তারা একসাথেই থাকতো। এই প্রুফটি এটা দেখাতে পারবে যে তাদের মধ্যে কি রিলেশন ছিল, এবং তার এই আইডিয়াটি কিয়ানের অনেক বেশি পছন্দ হয় এবং সে অ্যাপ্রিসিয়েট করে। আজ প্রথমবার হয়তো কিয়ান কারোর এত বেশি প্রশংসা করছিল যা দেখে সেও অবাক হয়, অ্যান্ড সাথে সাথে বাও অবাক হয়। আর সে বলে আমি আজ পর্যন্ত দেখিনি বস কারোর এত বেশি প্রশংসা করেছে। এরপর ইয়াও তার সিটে গিয়ে নিজের কাজ করতে থাকে, আর যাকে কিয়ান চুপি চুপি বারবার দেখেই যাচ্ছিল। আর ছুটির টাইমে কিয়ান তার কাছে গিয়ে বলে আজ তুমি বাড়ি ফিরবে তো, বাট ইয়াও এখনো অনেক বেশি হার্ড ছিল। তার মনে হচ্ছিল সে শুধুমাত্র তার ইনসিউমিয়ার একটি ট্রিটমেন্ট। সে বলে আমার কেসের ব্যাপারে কিছু কাজ আছে, তাই আমি কুকিং করতে পারবো না এন্ড বাসায়ও ফিরবো না। আর ঘর পৌঁছে কিয়ান একটি ফাইল চেক করছিল যেটি আজ প্রিপেয়ার করেছিল ইয়াও। সে দেখে তার কাজ দিন প্রতিদিন অনেক বেশি ম্যাচিওর হয়ে গিয়েছিল। তার অনেক ভালো লাগে। সে কিছুক্ষণ পর ইয়াওকে কল করে বলে যে কিছু ডকুমেন্টস আমি তোমার জন্য কারেকশন করে বাসায় রেখেছি, তুমি এসে সেটা নিয়ে যাও। আর ইয়াও সেটা নেওয়ার জন্য ওখানে পৌঁছে যায়, বাট তার এটা মাথায় ছিল যে লাস্ট বাস মিস না হয়ে যায় হোটেল যাওয়ার জন্য। আর এখানে সে সেই ডকুমেন্টস গুলি চেকও করে নেয় যেটি কিয়ান তার জন্য কারেকশন করে দিয়ে গিয়েছিল। আর সাথে সাথে সেখানে একটি নোট পড়েছিল যা কিয়ান রেখে দিয়ে গিয়েছিল যে আমি আমার ভিলা ফিরে যাচ্ছি, তুমি এখন এখানে থাকতে পারো তোমার সমস্ত সেভিং হোটেলের বিলে খরচা না করে। আর সেই সময় কিয়ান বাসার বাইরে তার কারে বসেছিল, আর যখন সে দেখে ইয়াও এর রুমের লাইট বন্ধ হয়ে গেছে তখন সেও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সিকে দেখি তার কাছে মিং এসেছিল। সে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থাতে ছিল এবং সে এখানে এসে তাকে পারসিউ করার চেষ্টা করছিল। সে বলে আমি অনেক বেশি পস্তাচ্ছি, প্লিজ আমার লাইফে ফিরে এসো, আমরা একে অপরের জন্য। যখন সে রাজি হয় না তখন মিং বলে যে তুমি আজকাল গুজুনের আশেপাশে অনেক বেশি ঘুরছো, তার কাছে গার্লসের কোনো অভাব নেই, সেই জন্য এইটা নয় যে তোমার মতো সেকেন্ড হ্যান্ডকে সে অ্যাকসেপ্ট করবে। সে শুধুমাত্র তোমার সাথে অ্যাজ এ ফান আর অ্যাডভেঞ্চার টাইম কাটাচ্ছে, সে তোমাকে বিয়ে কখনোই করবে না। মিং অনেক বেশি ড্রাঙ্ক অবস্থাতে ছিল এবং সে উল্টোপাল্টা বকে যাচ্ছিল। সি তার মুখে পানি ছুঁড়ে তার সজ্ঞানে নিয়ে আসার চেষ্টা করে এবং তাকে বাসার বাইরে করে দেয়, বাট সে এত বেশি নিচ্ছিল সে আবারও ঘুরে এবং তাকে আই লাভ ইউ বলার চেষ্টা করে। এরপর সে তার পুরোনো টাইম মনে করছিল। অ্যাকচুয়ালি সেও গুজনকে লাইক করতো, বাট জানি না কেন তারা এক হতে পারলো না। এরপর এখানে মিং যে সমস্ত কথা সিকে বলে দিয়ে গিয়েছিল তার কারণে সি অনেক বেশি ডিসহার্ট হয়ে গিয়েছিল। তার সত্যি মনে হচ্ছিল যে গুজনের জন্য সে যোগ্য নয়। অন্যদিকে বাও আর ইয়াও আজ হসপিটালে এসেছিল গ্র্যান্ডফাদারকে ডিএনএ টেস্টের জন্য রাজি করাতে, আর ব্যাকআপ অপশনের জন্য সেখানে কিয়ানো এসেছিল, বাট এটা ইয়াওকে সে বলে না। এন্ড যখনই তারা ভেতরে যায় তাদের মনে হচ্ছিল গ্র্যান্ডফাদারকে কনভিন্স করা অনেক বেশি টাফ হবে, বাট গ্র্যান্ডফাদার যেমন রাজি হওয়ার জন্য আগের থেকে রেডি হয়ে বসেছিল। আর যখনই তাকে ডকুমেন্টাল প্রুফ দেখানো হয় যে এই বেবিটি একটি বয় তখনই সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ প্রপার্টি সামলানোর জন্য তার একটি ছেলের দরকার ছিল। আর তখনই সে সাইন করে দেয়, বাট ইয়াওয়ের এটা দেখে একদমই ভালো লাগে না। সে ভাবছিল যে হয়তো গ্র্যান্ডফাদার লুনাকে অনেক বেশি ভালোবাসে, বাট তার ধারণা ভুল ছিল, সেও তার ছেলের মতোই সেলফিশ ছিল। ইয়াও যখন বাইরে আসে বাও তখন যায় কারোর সাথে কলে কথা বলার জন্য, তখনই এক নার্স তার কাছে আসে এবং তার ইনসাল্ট করতে থাকে, বলে যে তোমাদের মতো উকিলের কাছে মনুষ্যত্ব আছে না নেই, লুনা এবং তার মম সবসময় গ্র্যান্ডফাদারের কেয়ার করে এসেছে, আজ আপনারা এক মিস্টারের সাথ দিচ্ছেন, এভাবে আপনারা তার অধিকার ছিনিয়ে নিচ্ছেন। আর এভাবেই সে তাকে খারাপ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চিঙ্কি দেখে মনে হচ্ছিল সে ডিএনএ টেস্ট করার জন্য একটু বেশি তাড়াহুড়োতে ছিল। এখানে ইয়াও তাকে বোঝায় যে এভাবে তুমি দেখো না, এটা তোমার বেবির জন্য ডেঞ্জার হতে পারে, বাট সে কোনো কিছু মানতে নারাজ ছিল। সে বলে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে ডম ফ্যামিলি এমন কিছু চালাকি করবে যে আমার বেবির প্রপার্টি তারা হাতিয়ে নেবে। এরপর আমরা দেখি অফিসে পৌঁছে কিয়ান তার কাছে ওয়াওকে ডাকে এবং সে বলে যে আমি বলেছিলাম না তোমরা দুজনে একসাথে থাকবে, আমার লয়ার্স যখনই কোনো মিশনে যাবে তখন তারা একসাথে থাকা চাই। ওয়াও জানায় সে কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিল, বাট তার মনে হচ্ছিল বস তার কেয়ারে এই সমস্ত কিছু করছে, বাট ইনফ্যাক্ট এটা কিয়ান ইয়াওয়ের জন্য করছিল, কারণ তার মনে হচ্ছিল কিয়াও অনেক বেশি সেন্সিটিভ মেয়ে ছিল আর নার্সের এইরকম কথা তাকে অনেক বেশি হার্ট করতে পারে। অন্যদিকে আজ গুজুন শির সাথে দেখা করতে গিয়েছিল কারণ সি তার কল রিসিভ করছিল না। সে বলে আমার মনে আজও সেই ফিলিংস আছে এবং ভালোবাসা আছে যা ইউনিভার্সিটির টাইমে ছিল, আমি তোমার প্রোটেক্ট করতে পারি এবং তোমার সাথে সারা জীবন চলতেও রাজি আছি। সির মনে হচ্ছিল সে তার যোগ্য ছিল না, কারণ সে এক ডিভোর্স
কোর্সে ছিল, যখন কি গুজুন এখন পর্যন্ত ব্যাচেলর। গুজুন অনেক বেশি রিচ ছিল, তার আগে বেশি মেয়ের কোনো অভাব ছিল না। সি বলে তোমার মধ্যে নয়, কম আমার মধ্যে আছে, আমি তোমার যোগ্য নই। তাই গুজুন তার কষ্ট ভোলানোর জন্য কিয়ানের সাথে এক জায়গায় যায়। সেখানে সবকিছু অনেক বেশি লাক্সারি ছিল, বাট এখানে কিয়ান ফিল করে যে তাও কিয়ানের মনে হচ্ছিল এর থেকে রিল্যাক্স তো সেই সময় ছিল যখন সে ইয়াও এর সাথে বসে ব্যালকনিতে একটি ফিট বাথ নিচ্ছিল। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি যে সবসময় হাসি খুশি ছিল, তাকে আজ অনেক বেশি স্যাড দেখাচ্ছিল, যেমন কিয়ানকে ছাড়া ঘর ফাঁকা ফাঁকা লাগছে তার। হয়তো আজকাল কিয়ানের ঘুমই আসতো না, তাই যে ফাউন্টেন শো দেখার জন্য সেখানেই দাঁড়িয়ে যায় যেখানে তার আর ইয়াও এর স্মৃতি জড়িয়ে আছে। ফাইনালি ডিএনএ টেস্টের রেজাল্ট চলে আসে, আর চিং এটা প্রুভ করে দিয়েছিল যে তার পেটে যে বেবিটি আছে সেটি মিস্টার ডমসনের। আর এখানে সে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছিল কারণ তাকে নিতে তার বয়ফ্রেন্ড এসেছিল। ডমসন মারা গিয়েছে বেশি দিনও হয়নি, আর এই কিছুদিন এসে তার বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, বা এটাও হতে পারে যে সে ডমসনের সাথেও চিট করছিল। তার হয়তো তার মৃত্যুর আগেই তার বয়ফ্রেন্ড ছিল। আর তার এমন রূপ দেখে বাও, যে কিনা অনেক বেশ প্রফেশনাল একজন লয়ার ছিল, সেও অনেক বেশি রেগে যায়। সেখান থেকে ফিরে যাওয়ার সময় কিয়ান আসে তার দুজনকে পিক করার জন্য। অ্যাকচুয়ালি তার ইয়াওয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল, বাট বাও অনেক খুশি হয় এবং বলে বস এত দূর আপনি এসেছেন শুধুমাত্র আমার জন্য, তাই না? কারণ আপনি আমার অনেক বেশি কেয়ার করেন, কারণ আপনার নজরে আমি আপনার অফিসের বেস্ট লয়ার। আগে সব দায়িত্ব আমার উপরেই আসতে চলেছে। এবং সে আরো অনেক বেশি বকবক করতে থাকে, যা শুনে কিয়ানের অনেক বেশি খারাপ লাগে এবং সে তাকে একবার ইশারাও দেয় কারের উইন্ডো নামিয়ে, বাট বাও বুঝতে পারে না, সে বকবক করতেই থাকে এবং কিছুক্ষণ পর তার সাথে এমনটা হয়। কিয়ান তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কিয়ান আর ইয়াও গাড়িতে একা যাচ্ছিল। এখানে ইয়াও বলে স্যার এই কয়েকদিন আপনি কি ঠিক মতো করে ঘুমিয়েছেন? কিয়ান হ্যাঁ তো বলে দেয়, বাট তাকে দেখে মনে হচ্ছিল সে মিথ্যে বলছে। এরপর আমাদেরকে কোর্টের সিন দেখানো হয়। এখানে সেই কেসটি প্রসিড করা হচ্ছিল। কিয়ান যেভাবে কেসটি লড়ছে আর যেভাবে সে সমস্ত প্রমাণ দিচ্ছিল, চিং তাকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর ইভেন্চুয়ালি জাজ এটাই ডিসিশন জানায় যে চিং এর পেটে যে বেবিটি আছে সেটি মিস্টার ডমসনের, তাই তার প্রপার্টিতে পুরো অধিকার আছে তার। এভাবেই চিং এই কেসটি জিতে গিয়েছিল এবং তার সামনে বসে থাকা ডম ফ্যামিলি একেবারে হেরে গিয়েছিল এবং লুনার প্রপার্টি থেকে অর্ধেক কেটে নেওয়া হয়েছিল। এই কেসটি তারা জিতে গিয়েছিল, বাট ইয়াওকে দেখে মনে হচ্ছিল না সে একদমই খুশি হয়েছে। আর কিয়ানও কোথাও না কোথাও গিল্ট ফিল করছিল। এখান থেকে যাওয়ার সময় চিং কিয়ানকে বলে একবার আমার সাথে ডিনার করুন, আমি আপনাকে থ্যাঙ্কস বলতে চাই। বাট কিয়ান তাকে সাফ সাফ মানা করে দেয় এবং বলে শুধুমাত্র আমার বিলটা টাইমে দিয়ে দিও। অন্যদিকে কোর্টের বাইরে লুনা আর তার গ্র্যান্ডফাদারের মধ্যে লড়াই হয়ে গিয়েছিল। লুনা অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সে তার গ্র্যান্ডফাদারকে বলে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসতাম, আমি কি আপনার কিছু খামতি রেখেছিলাম যে আপনার একটি নাতি লাগবে? অ্যাকচুয়ালি লুনার এটাই প্রবলেম ছিল যে ডিএনএ টেস্ট করার জন্য গ্র্যান্ডফাদার কেন পারমিশন দিয়েছে। এখানে গ্র্যান্ডফাদার তাকে অনেক বেশি বকা দেয়, ইভেন তো তাকে স্টিক নিয়ে মারতেও যাচ্ছিল, বাট তাদের মাঝে ইয়াও চলে আসে আর সেই স্টিকটি ইয়াও এর হাতে লেগে যায়। ডাংমিন রাগ দেখাচ্ছিল ইয়াও এর উপর যে তুমি কত সেলফিশ। তখনই সেখানে কিয়ান চলে আসে আর বলে আমাদের কাজ প্রফেশনকে চালানো, আর আপনারা আমাদের সাথে শত্রুতা করতে পারেন না। লুনা আর তার মম সেখান থেকে চলে যায়, বাট কিয়ান দেখে ইয়াও এর হাতে আঘাত লেগেছিল। এন্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে এপিসোডে। বাই বাই।